বেচারা পরিমণি সে আসলে কোন প্যাচে পড়লো, কারণ সে এই সাংবাদিকদের প্যাচেও পড়েছে আবার কাজের লোকের প্যাচে পড়েছে, দুটো একসাথে। এই এজেন্সির লোককে গিয়ে আর খুঁজেও পাওয়া যাবে না, তা না হলে এত সাহস হয় কোত্থেকে? এত বড় একজন অভিনেত্রী, তার বিরুদ্ধে এই অ্যালিগেশন। কাজের লোকের কথা যদি বলি, আমি গত 6-7 মাস আগে একটা এজেন্সি থেকে কাজের লোক নিয়েছি। এজেন্সির নিয়ম কি, আপনি যদি যারা নেন তারা সবাই জানেন যে আপনারা যদি তাদের থেকে কাজের লোক নেন, প্রথমে আপনার থেকে তারা ফিস হিসেবে 4000 টাকা নেবে, ওকে। তারপরে আপনি যদি রান্নার লোক নেন তাহলে 15,000 টাকা সেই লোকের অ্যাডভান্স হিসেবে আগেই নিয়ে নেবে, এবং প্রতি মাসে সেই লোককে আপনি 15,000 টাকা করে বেতনও দিবেন। আর যে রান্না টান্না করতে পারে না এরকম লোক নিলে আপনার 12,000 টাকা বেতন হবে। প্রথমেই তারা একটা 12,000 টাকা রেখে দিবে। সো 12 মাস যাওয়ার পরে যে রান্না করতে পারে না তার বেতন হয়ে যাবে 13,000 টাকা, আর যে রান্না করতে পারে তার বেতন হয়ে যাবে 16,000 টাকা। কিন্তু এই 12 মাস যাওয়ার আগেই তারা প্রতি মাসের 1,000 টাকা আপনার থেকে অ্যাডভান্স নেবে, প্লাস 4,000 টাকা করে এই যে আপনাকে লোক দিচ্ছে সেটার জন্য নেবে। আপনি তো একটা ব্যস্ত শহরে থাকেন যেখানে আপনার অনেক টাকা খরচ হয়, তো এই টাকাটা খরচ হলে তো আপনার ইনকাম করতে হয়। আপনার ইনকাম করার জন্য আপনি যদি আপনার ঘরের কাজ থেকে কিছুটা সময় সেভ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কাজটা বেশি করতে পারেন। এবং আপনার মানে অনেকেরই মাথায় আসে, যেমন আমার মাথায় আসে যে আমি ঘরের কাজটা আরেকজনকে দায়িত্ব দিয়ে আমি অন্য কাজ করি যেটা থেকে আমি টাকা ইনকাম করতে পারবো, প্লাস আমার শখের কাজ বা যেটা আমার কাজ, আর সবার তো আর ঘরের কাজ না। তো এই কাজটা আমি মন দিয়ে করতে পারবো, আর আমার ঘরটা একটু টাকা দিয়ে বেশি দিই বা টাকা দেই, সে সামলাবে। কিন্তু আলটিমেটলি কি হয়, এই এজেন্সির লোকগুলো প্রথমে আপনার থেকে আমি 2বার এই ধোকা খেয়েছি, মানে 2টো এজেন্সির কাছ থেকে। তারা অনেক ফর্মালিটিস একটা কাগজ নিয়ে আসে, কিন্তু তাদেরকে যদি বলেন যে আমি আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার দিই, সেটা তারা সাইন করবে না। তাদের নানান কন্ট্রাক্ট পেপার আছে, সেই কন্ট্রাক্ট পেপারে আপনি সাইন করবেন, করে গৃহকর্মী নিয়োগ করবেন। সেই গৃহকর্মী টিকবে 2 মাস। 2 মাস টিকার পরে তাদের নানান ধরনের নাটক, যেই নাটক আপনার মাথা নষ্ট করে দিবে। ধরেন নানান কিছু হতে পারে, এনিথিং, মানে ওরা যে কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করে ফেলবে, লাগলে আপনার সংসারে গ্যাঞ্জাম লাগিয়ে দিবে, চুরি করবে। তারপরে এরকম আপনি কমপ্লেন করবেন এজেন্সিকে, কারণ ওদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, হ্যাঁ, মানুষ রিপ্লেসমেন্ট, যে আপনার যদি না পোষায় ওটার পরিবর্তে সে আরেকজনকে দিবে। সো 2 মাসের মাথায় যখন তারা ঝামেলা করা শুরু করে, তখন হচ্ছে রিপ্লেস করে দেয়। রিপ্লেস করে দেওয়ার পর সে 15 দিনের মাথায় ঝামেলা শুরু করে, তারপর সে আবার রিপ্লেস করে দেয়। সে ধরেন লাস্ট আমার 2টো এক্সপিরিয়েন্স, একজন হচ্ছে 15 দিনের মাথায় পালিয়ে গেছে, আরেকজন হচ্ছে 4 ঘন্টার মাথায় পালিয়ে গেছে। যে 4 ঘন্টার মাথায় পালিয়ে গেছে তার সাথে আমার দেখাই হয়নি, তাকে রিপ্লেস করেছে। আমি বাসার বাইরে ছিলাম, আমি বাসায় ঢুকেছি, আমি দেখলাম একটা মেয়ে রিপ্লেস হয়েছে, তার সাথে আমার ফোনে কথা হচ্ছে। আমার বাসায় কুকুর আছে, আপনি কুকুর পালেন কিনা? সে বলেছে আমি হাস্কি পালি, জার্মান শেপার্ড আমার কুকুর আছে, সে হাস্কি চিনে। তো সে তো যথেষ্ট স্মার্ট, তারপর সে হাস্কি পালে, ঠিক আছে, ভালো কথা, সে সব কাজ পারে। তো তারপর বুঝলাম যে হয়তো বা কাজ পারবে এবং আমার অ্যানিমেল গুলোকে ভালোবাসবে। কিন্তু সে টিকেছে মাত্র 4 ঘন্টা। এখন তার সাথে আমি কি অত্যাচার করলাম যে সে 4 ঘন্টার মাথায় চলে গেল। তো যাই হোক, এই যে এই এজেন্সির মানে একটা এজেন্সি, এবং তারপরে আর এজেন্সি কারো ফোন ধরে না। আপনি যে অফিসের অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসে গিয়ে তাদেরকে খুঁজে পাবেন না, যেটা আমিও পাইনি। এবং এর মাঝে আবার একজন ঠিক মতো কাজ করছিল না বলে তাকে আমি ফোন দিয়েছি বলে সে আমাকে গালিগালাজ করেছে অকথ্য ভাষায়। কেন গালিগালাজ করেছে? যাতে তাকে আমি আর ফোন না দিই, কিন্তু সে তো টাকাটা আমাকে ফেরত দিচ্ছে না। টোটাল 8,000 টাকা এবং 15-30 মানে 38,000 টাকা আমার থেকে এজেন্সি নিয়েছে। এবং সে আমাকে প্রমিস করেছে 38,000 টাকার বিনিময়ে অ্যাটলিস্ট 1 বছর আমাকে গৃহকর্মী দিবে। কিন্তু সে 4 মাস এই প্রসেস কন্টিনিউ করার পর সেও গায়েব হয়ে গেছে, এজেন্সিও গায়েব হয়ে গেছে, এবং এই যে
চক্র, আমার ধারণা এদের এই 3 জন থেকে 4 জন এক একটা এজেন্সিতে, এই 3-4 জনই কাজের লোক থাকে যাদেরকে তারা বিভিন্ন জায়গায় রিপ্লেস করে আর টাকা নিতে থাকে। সেই চক্র ক্যান ডু এনিথিং। মানুষের জীবন জর্জরিত করার জন্য এরা যে কোনো কিছু করতে পারে। এখন বেচারা পরিমণি প্রসঙ্গে আসলাম, বিকজ পরিমণি বেচারাকে তো এই মানে ব্লু সাংবাদিকরা তো এটা করছেই, সাথে আবার যোগ হয়েছে এজেন্সির বুয়া, যে তাকে ক্লেম করছে সে তাকে মেরেছে এবং সে পরিমণিকে অটিস্টিক, পরিমণির বিষয়ে নানান বিষয়ে কথা বলছে। সো আপনি চিন্তা করেন যে মেয়েটা কত স্মার্ট, 999-এও ফোন দিল, ভাটারা থানাতেও গেল। আমার মাথায় মানে বারবার ঘুরছে যে এই যে এজেন্সির মানুষজন এরা তো আসলে করাপ্টেড, এবং যে এজেন্সি থেকে আসছে এই মেয়েটা নিশ্চয়ই এই এজেন্সির লোককে গিয়ে আর খুঁজেও পাওয়া যাবে না, তা না হলে এত সাহস হয় কোত্থেকে? এত বড় একজন অভিনেত্রী, তার বিরুদ্ধে এই অ্যালিগেশন, মানে এটা তো একটা সিস্টেম থাকা উচিত ছিল যে তোমার মেয়েটাকে দিয়ে আমার হচ্ছে না, সো আমি এজেন্সি থেকে নিয়েছি, বিকজ ইটস আ এজেন্সি। আপনি যদি একজন অ্যাক্টরকে এজেন্সির থ্রুতে হায়ার করেন, ধরেন আপনার একটা কোম্পানি আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি যে কাজ করে সেলিব্রিটিদের সাথে, তো তাদের সাথে ডিরেক্ট কাজ কম হয়, একটা এজেন্সি ভায়া হয়ে কাজ করে এবং সেখানে এজেন্সি অনেকগুলো টাকা রেখে দেয় কারণ যোগাযোগটা করিয়ে দেওয়ার জন্য। সো আপনি যখন একটা কোম্পানির মালিক, তখন আপনি যদি আমার মতো একজন নায়িকাকে হায়ার করেন, আমি যদি আপনার কাজটা না করে চলে যেতে চাই, আপনি কিন্তু এজেন্সি হিসেবে এটাকে নেগোশিয়েট করে দিবেন, রাইট? এটা নিয়ে কথা বলবেন। সো এটা কিন্তু আমাদের ওয়ার্ক এথিক, এবং আমরা আমাদের ঝামেলা লাগেও না, বিকজ আমাদের একটা ক্লাস আছে। কিন্তু এই যে বুয়া ক্লাস এবং এদের যে চক্র, এই চক্রের মানে এই চক্রের ঝামেলায় আমরা এই শহরের সবাই পড়ি, রাইট? কিন্তু দেখেন এই আবার এবং এই নীল সাংবাদিকদের যন্ত্রণাতেও আমরা সবাই পড়ছি। আজকে আমি পড়ছি, বা যে আজকে পরিমণি পড়ছে, কালকে অমুক সেলিব্রিটি পড়ছে, পরশুদিন আপনি পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও সেখান থেকে দূরে নাই, তার জীবনও ঘোলা করে পানি, মানে উনি নিজেও হয়তো জানেন না যে উনি কত অপকর্ম করেছে, যেটাই সাংবাদিকরা খুঁজে পেন। এরা আমাদের জনজীবন বিপন্ন করে রেখেছে এবং মিস ইনফরমেশন দিচ্ছে হচ্ছে সাংবাদিকরা, আর ঘরের ভোগান্তি হচ্ছে আপনার গৃহকর্মীটা। আগে সারা জীবন মানে আমার তো মনে হয় যে আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি, প্রত্যেকের বাসায় গৃহকর্মী ছিল। আপনি একজন ওয়েল অফ বা আপনার টাকা আছে, আপনি একজন গরিব মানুষকে আপনার বাড়িতে রাখবেন, তিনি আপনাকে কাজ করে সাহায্য করবে এবং আপনি তাকে তার জীবনে সাহায্য করবেন। কিভাবে? তার অসুখ হবে, তার মেয়ের বিয়ে হবে, তার বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ দিবেন, তার বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে ফিনান্সিয়ালি হেল্প করবেন এবং তার সাথে একটা বন্ডিং হতো। কিন্তু এখন এসে এই পুরা শহরে আমরা যারা বসবাস করি, আমরা একটা কাজের লোক পাই না যে আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে ভালোবাসবে এবং আপনি তাকে দিয়ে তার কাছ থেকে সেটার মানে আমি বলছি না যে আপনাকে হুজুর হুজুর বলতে হবে, কিন্তু এটা তো একটা লেনদেনের সম্পর্ক। আপনি আমাকে সেবা দিবেন, আমি আপনাকে সেবা দিব, আমি আপনার থেকে ওয়েল অফ, আমি আপনাকে টাকা দিয়ে সেবা দিব, আপনি কাজটা করতে পারেন, আপনি আমাকে কাজটা করে কমফোর্ট জোন দিবেন। সেটা না করে থানা পুলিশ করে তারপরে আপনি যে বাড়িতে কাজ করেন সে বাড়ির লোককে নাম ধরে ডেকে তার সম্বন্ধে যা খুশি, এখন একটা গৃহকর্মী যদি বলে স্বাগত আপাতত মাথা নিচে দিয়া পা উপরে দিয়া ঘুমায়, এটা তো পৃথিবীর সবাই বিশ্বাস করবে, বিকজ সে তো আমার ঘরে কাজ করেছে। সে এরকম একটা অথেন্টিক জায়গায় কাজ করে সে এসে পাবলিকলি আপনার সম্বন্ধে যা খুশি তা বলছে। এটা আবার কিছু নীল সাংবাদিক প্রচার করছে এবং তাদের কন্টেন্টের টাকা ইনকাম করছে। আমি ভাবছিলাম যে বেচারা পরিমণি সে আসলে কোন প্যাচে পড়লো, কারণ সে এই সাংবাদিকদের প্যাচেও পড়েছে আবার কাজের লোকের প্যাচে পড়েছে, দুটো একসাথে। আমরা আসলে মাঝে মাঝে কাজের লোকের প্যাচে পড়ি, মাঝে মাঝে সাংবাদিকের প্যাচে পড়ি। আমরা বলছি কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন দুদিন পরে আপনারাও পড়বেন, কারণ এই সাংবাদিকদের তো কন্টেন্টের অভাব। সো যে কারো বাসায় ঢুকে কন্টেন্ট বানিয়ে ফেলবে, এটা সেই দিন আর দূরে নাই। কারণ প্রত্যেক
প্রত্যেকের কাছে ফোন, আপনার ঘরে যে কোনো একটা ফোন নিয়ে যে কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলবে, কারণ তাদের টাকা কামাইতে হবে। তো এরকম সাংবাদিকও ভরে যাচ্ছে যারা মানুষের জীবন বিপর্যস্ত করে দিচ্ছে। আর এই যে এজেন্সির বুয়া, যে এজেন্সির নিজেদেরই কোনো ঠিকানা নাই, তারা পাবলিকলি যা খুশি বলছে, পাবলিক আবার এটা বিশ্বাসও করছে। তো এই দুটো প্যাচে পরিমণি বেচারা একসাথে পড়েছে। সো গড ব্লেস ইউ পরিমণি, আশা করি তুমি এই ক্রাইসিস থেকে নিজেকে মুক্তি দিতে পারবে। এবং যারা তোমার এই কন্টেন্ট ঝাঁপিয়ে দেখছে, আমিও একটু দেখেছি, না দেখলে তো আমি জানতে পারতাম না যে তোমাকে নিয়ে এত কথা বলছে। না দেখে কোনো উপায় নেই, কারণ সবাই একই নিউজ। এবং এই যে মাঝখানে আমাকে নিয়ে কাছে নাকি আইনি নোটিশ এসছে, যেখানে আমার কাছে কোনো নোটিশই আসে নাই। বাংলাদেশের জাতীয় পত্রিকার মধ্যে এই ভুয়া নিউজটা ছাপানো হলো, কেউ ভ্যারিফিকেশনও করলো না। সো এই তো হচ্ছে নিউজের অবস্থা। এই নিউজ দেখার থেকে না দেখা ভালো, নিউজ পেপার পড়া ভালো যেগুলো আসলে রেজিস্টার্ড এবং ওনাদের কৈফিয়ত দেওয়ার জায়গা আছে। কিন্তু যাদের কৈফিয়ত দেওয়ার কোনো জায়গা নেই, তাদের কথা শুনে দেখে বিশ্বাস করে জীবনটা জর্জরিত বা নিজের মূল্যবান সময়টা নষ্ট করার কোনো মানে হয় না। এটাই হচ্ছে আমার বক্তব্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য গুড নাইট।